দেখেছিস ওর শরীর থেকে কত গন্ধ বের হচ্ছে, বমি আসছে আমার। তুই ঠিকই বলেছিস, দেখছিস না একটা শার্ট পরে বারবার কলেজে আসে। সেটাই, ওকে দেখলে আমার শরীরটা ঘিন ঘিন করে। যা, তোকে আজকে কিছু করলাম না, তুই ক্লাসে যা। আমি মাথা নিচু করে ওদের সামনে থেকে চলে আসলাম আর ভাবছি, পৃথিবীতে বুঝি টাকাই সব? যার টাকা নেই সে বুঝি এতটাই অসহায়? মানুষের মাঝে কি মানবতা নামক জিনিসটা হারিয়ে গেল নাকি? আজ আমি এতিম বলে সবার হাসির পাত্র আমি। আজ আমাকে সহ্য করতে হচ্ছে নানান অপমান। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। বাবা মায়ের কথাটা ভাবতেই চোখটা ভিজে উঠল। ভেজা চোখ নিয়ে ক্লাসে গেলাম। কিরে, কাঁদছিস কেন? না, তা নয়। দোষ তোর ছিল, তুই গেলি কেন ওদের কাছে? না গেলে ওরা আমাকে প্রতিনিয়ত অপমান করবে। যার পর কি অপমান করে না নাকি আদর করে? আচ্ছা বাদ দে। তানবীর আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর ইসরাত ও তার ফ্রেন্ডগুলো ক্লাসে আসলো। আমি আর তানবীর চুপচাপ বসে আছি। ইসরাত আর তার ফ্রেন্ডগুলো আমাকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। চল বাইরে যাই, এইখানে ভালো লাগছে না। চল। আমি আর তানবীর বাহিরে গিয়ে 2 মিনিট ছিলাম। স্যার ক্লাসে ঢুকার কয়েক সেকেন্ড আগে আমরা ক্লাসে ঢুকলাম। আমি আর তানভীর ক্লাসগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত দাঁড়িয়ে বলল, স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। হ্যাঁ, আমার ব্যাগে টাকা ছিল, কিন্তু এখন সেগুলো নেই। সবাই এই কথা শুনে অবাক যে ক্লাসের মধ্যে টাকা চুরি করবে কে। সবাই চারদিকে বলা বলি করতে লাগলো। আমরাও শুনেও না শোনার ভান করে আছি। ইসরাত, তোমার কি কাউকে সন্দেহ হয়? জি স্যার, আমার কয়েকজনকে সন্দেহ হয় যারা আমাকে প্রায় ফলো করে। ওকে, তুমি নিজে গিয়ে তাদের ব্যাগ সার্চ করো। ওকে। তারপর ইসরাত কয়েকটা ছেলে মেয়ের ব্যাগ চেক করলো। চেক করা শেষে ইসরাত আমাদের কাছে আসলো। তানবীর, তোমার ব্যাগটা দাও তো। আপনি আমার ব্যাগ চেক করবেন কেন? আমি কি চুরি করেছি নাকি? যদি তুমি চুরি না করো তাহলে ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? তবুও আপনাকে আমি আমার ব্যাগ দিব না। স্যার, তানবীর ব্যাগ দেখাতে অস্বীকার করছে। কি হলো তানবীর, ওকে ওর কাজটা করতে দাও। ওকে স্যার। তানবীর ইসরাতকে ব্যাগটা দিয়ে দিল। ইসরাত পুরো ব্যাগটা চেক করলো, কিন্তু টাকা পেল না। তানবীরের ব্যাগ চেক করার পর ইসরাত আমার ব্যাগটা চাইলো। আই, তোর ব্যাগটা দে। আমি কোনো কথা না বলে ব্যাগটা দিয়ে দিলাম। ইসরাত আমার ব্যাগটা ভালো করে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর সে তার হাতটা আমার ব্যাগ থেকে বের করলো, আর সাথে কিছু টাকাও বের করলো। এইটা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তানভীরও আমার দিকে তাকিয়ে আছে। পুরো ক্লাসটা যেন নীরব হয়ে গেছে। স্যার, আমি আমার টাকা পেয়েছি, এই ছোট্টার ব্যাগেই পেয়েছি। ইসরাতের কথা আর আমার ব্যাগ থেকে টাকা বের করার দৃশ্য দেখে আমি পুরাই প্যারালাইজড হয়ে যাই। আমার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছে না। স্যার বিশ্বাস করেন, আমি ওর টাকা চুরি করি নাই। ছি মন ছি, আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কিনা। আজ আমার সত্য খারাপ লাগছে যে আমার ছাত্র এই কাজ করতে পারে। প্লিজ স্যার, একবার বিশ্বাস করুন আমাকে, আমি ওর টাকা চুরি করি নাই। ওকে, তুমি বসো। আর স্টুডেন্ট, এইটা আমাদের ক্লাসের ঘটনা, তাই এটা যাতে বাইরে না ছড়ায় সেদিকে খেয়াল রাখবা। স্যার নিজের ক্লাস করাতে লাগলো, আর আমি টিপে টিপে চোখের পানি ফেলছি আর ভাবছি আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম, অথচ এই টাকা আমি টাচও করি নাই। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। এইগুলা ভাবছি আর চোখের পানি ফেলছি। এখন অনেকে আমাকে নিয়ে নানান কথা বলছে। স্যার ক্লাস নিয়ে চলে গেল, আর আমি আমার ব্যাগটা নিয়ে বাহিরে চলে আসলাম। আসার সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা চোর চোর বলে বেড়াচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। আমি ওকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি জানি তুই চুরি করিসনি, ওই বেয়াদবটা তোকে ফাঁসিয়ে দিয়েছে। আমার মরা মায়ের কসম খেয়ে বলছি দোস্ত, আমি চুরি করি নাই। জানি আমি, যখন তুই আর আমি বাইরে গেছিলাম তখন ওরা তোর ব্যাগে টাকা ঢুকিয়ে দিয়েছিল। আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। ইসরাত আমার সাথে এমন কেন করে
আমি তো তার কোনো ক্ষতি করি নাই। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি যে তুই চুরি করিস না। ইসরা তার বাবার কারণে এত ক্ষমতা দেখাচ্ছে। জানিস দোস্ত, আমিও পারতাম ইসরাতের প্রতিবাদ করতে, কিন্তু আমি আমার মরা মায়ের কথা মনে করলে সব রাগ পানি হয়ে যায়। নিজের মনটাকে আরো শক্ত কর আর বাঁচতে শেখ মাথা উঁচু করে। এই কথা হয়তো তুই তোর মতো ছেলের জন্য বলেছিস, কিন্তু আমার মতো ছেলের জন্য বলিস নাই। এটা সবার জন্যই বলছি। আমি এখন কিভাবে কলেজে আসবো? সবাই আমাকে এখন চোর হিসেবে চিনে। মন খারাপ করিস না, তুই এখন বাসায় যা। তুই ক্লাস করবি? না, আজকে করব না, তুইও করিস না। তানভীরের কাছ থেকে বিদায় নিয়ে আমি বস্তির দিকে হাঁটা দিলাম। আজকে বস্তিতে না গিয়ে আগে মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কাছে মনের সব সুখ প্রকাশ করতে লাগলাম। মাগো, কেমন আছো? জানি না তুমি কেমন আছো, তবে আমি খুব ভালো আছি, কারণ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে কষ্ট বেশি আছে। যখন তুমি ছিলে তখন তুমি আমাকে একটা ফুলের টোকাও লাগতে দাও নাই। আজ আমার থাকার কথা রাজপ্রাসাদে, আর আমি থাকছি একটা ময়লার বস্তিতে। জানো মা, তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা আর ভাইয়েরা আমার থেকে সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিল। এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আল্লাহ আমাকে মাথা লুকাবার মতো জায়গা দিয়েছে। আজ অভাবের কারণে আমি চোর হয়েছি, যেটা ছিল আমার নামে মিথ্যা অপবাদ। মাগো, তুমি তো কখনোই আমাকে চুরি করতে শিখাও নাই, তাহলে আজকে কেন আমি সবার সামনে চোর হলাম? কেন সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো? তুমি আমাকে কেন একা রেখে গিয়েছো? থাক, আর কিছু বলবো না। আল্লাহ যাতে তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করে সেই দোয়া করি। এই বলে মায়ের কবরটা ধরে কাঁদতে লাগলাম। এইভাবে কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। কবরের কাছ থেকে উঠে মাকে বিদায় দিয়ে বস্তির গলিতে ঢুকতেই চাপা কান্না ভেসে আসতে লাগলো। ভালো করে আওয়াজটা খেয়াল করলাম। আওয়াজটা রহমত চাচার ঘর থেকে আসছে, তাই দেখার জন্য রহমত চাচার ঘরে ঢুকলাম। দেখি চাচা বিছানা মুমূর্ষু হয়ে শুয়ে আছে, আর চাচি আর তার ছেলে মেয়েরা কাঁদছে। এইটা দেখে আমি দ্রুত চাচার কাছে গেলাম। চাচার অবস্থা দেখে আমারও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চাচার কি হয়েছে? চাচিকে জিজ্ঞেস করলাম। তোর চাচা কালকে বলেছিল তার নাকি শরীর খারাপ, আর আজকে হঠাৎ করে জ্বর আসলো। আমি চাচার শরীরটা ধরে চমকে উঠলাম। চাচার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছিল। চাচাকে একটা হাসপাতালে নিতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, কিভাবে নিব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আগে বলুন চাচার রিক্সাটা কোথায়? ওই 2 নম্বর গলিতে রাখা আছে। ওকে, আমি রিক্সা নিয়ে আসছি। আপনি চাচাকে একটু টেনে তোলেন। আমি ব্যাগটা রেখে রিক্সা নিয়ে আনলাম, আর চাচাকে রিক্সায় বসিয়ে একটা ছোট্ট হাসপাতালে নিয়ে গেলাম। এখানকার ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। চাচাকে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছে। আমি চাচিকে চাচার পাশে বসিয়ে দিলাম। দুপুরে তো মনে হয় কিছুই খান নাই। খেয়েছি আমরা সবাই, তুই তো খাস নাই। তোমাদের মুখ দেখে তো বোঝা যাচ্ছে না যে তোমরা খেয়েছো। আপনারা চাচার কাছে থাকেন, আমি আসছি। আমি বাহিরে গিয়ে ওদের জন্য খাবার কিনে আনলাম। চাচি, আপনি আর অপু মিলে খাবারটা খেয়ে নিন। তুই খেয়েছিস তো? আমি পেট পুরে বাহির থেকে খেয়ে এসেছি। আর এই নাম্বারটা রাখেন, এইটা আমার নাম্বার। কিছু দরকার হলে ফোন করে বলবেন। কেন, তুই কই যাচ্ছিস? সেটা আপনার জানতে হবে না, আপনি শুধু চাচার খেয়ালটা রাখবেন। আচ্ছা। আমি বাহিরে একটা নিরিবিলি জায়গায় আসলাম আর ভাবতে লাগলাম আজ সারাদিন পেটে কিছু পড়ে নাই। চাচার মেডিসিন আর খাবারের পিছনে সব টাকা খরচ হয়ে গেল। এখন কি করব? মাথায় কিছু ঢুকছে না। কোথায় থেকে টাকা জোগাড় করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, চাচা রিক্সাটা চালালে তো কিছু টাকা জোগাড় হবে, তাই 7-5 কিছু না ভেবে চাচা রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন রিক্সা চালালাম। রাতে বাহিরে অল্প কিছু খেয়ে ওদের জন্য কিছু খাবার নিলাম। চাচার ক্যাবিনে গিয়ে দেখি চাচার জ্ঞান এসেছে। চাচা, আপনার এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাহিরে। আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? কি পাগলের মতো বলছো? আমি আবার কিসের কষ্ট করলাম? তুই আজ সারাদিনে খাবার খেয়েছিস? মাত্র খেলাম, আর আপনাদের জন্য নিয়ে আসলাম। তুই টাকা পেলি কোথা থেকে? মানে বল, কোথায় পেলি? তোমার রিক্সা চালিয়েছিলাম সারাদিন। তুই রিক্সা চালিয়ে আমার জন্য এইসব করেছিস? এই বলে চাচা কেঁদে দেয়, সাথে চাচিও কাঁদতে থাকে। বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখেছ এই ছেলে আমার জন্য কি করেছে? এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, আমাকে আবারও বস্তিতে ফিরতে হবে। ওকে, তুই গিয়ে পড়তে বস।
কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, জানাবো। তারপর আমি চলে এলাম বস্তিতে। হাসপাতাল থেকে বস্তিতে চলে এলাম আর কিছু টাকা চাচির হাতে দিয়ে আসলাম। বলা তো যায় না কখন দরকার হয়ে পড়ে। বস্তিতে এসে ঘরে ঢুকে পড়তে লাগলাম। আজ সারাদিন কাজ করতে করতে পড়ার দিকে মন দেওয়া হয় নাই, তাই পড়া শেষ করে করতে করতে রাত প্রায় পেরিয়ে যাবে। পড়া থেকে উঠে আর ঘুমালাম না, হালকা রেস্ট নিলাম। সকালে উঠে না খেয়ে চলে কলেজে। কেন জানি না আজ কলেজে যেতে মন টানছে না, কারণ আমি যে সবার কাছে চোর হয়ে গেলাম। লজ্জার কারণে ক্যাম্পাসে আড্ডা দিলাম না। আমি আর তানভীর চলে আসলাম ক্লাসে। কেউই আমার দিকে তেমনভাবে তাকাচ্ছে না বা কেউ আমাকে নিয়ে কোনো মন্তব্য করলো না। আমি ক্লাসে এসে তানভীরের সাথে কথা বলতে লাগলাম। এমন সময় ইসরাত আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি আর তানভীর কথা চালিয়ে গেলাম। দেখেছিস, চোর চুরি করে আবার কলেজ আসে। সেটাই তো দেখতে পাচ্ছি, চোরের লজ্জা শরম নেই। ঠিক বলেছিস, আমি হলে কবে কলেজ ছেড়ে চলে যেতাম, আর চোর চুরি করেও কলেজ আসে। ওদের কথায় এত কষ্ট লাগলো যে চোখের অবাধ্য পানি আর নিয়ন্ত্রণে থাকলো না, টপ টপ করে বেরিয়ে পড়তে লাগলো। আমার কাছে মনে হচ্ছে এইগুলা পানি পড়ছে না, বরং আমার বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্টগুলো পানিতে পরিণত হয়ে বের হচ্ছে। শুনেছি ছোট লোকরা নাকি পরিশ্রম করে খায়, তাহলে আবার চুরি শিখলো কবে থেকে? যখন তারা কোনো কাজ পায় না তখন কিভাবে চুরি করবে, আবার কিভাবে ছিনতাই করবে সেটা নিয়ে ভাবতে থাকে। যা বলেছিস। ওদের কথাগুলো আমার কাছে বিষাক্ত সূচের মতো লাগছে, যেটা আমার কলিজাটাকে ভেদ করে চলেছে। যদি ওদের মতো ছোট লোকের এতই টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের ভিক্ষা দিয়ে দিব। তাও যেন তারা চুরি না করে। আমি আর সহ্য করতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিতে লাগলাম। কিরে, চোখের জল লুকোনোর চেষ্টা করছিস? তাছাড়া আর উপায় কই বলো? দোস্ত, একদিন তুই দেখবি ইসরাত তার সব ভুল বুঝতে পারবে, আর সেই দিন সে মাপ চাইবে তোর কাছে। দরকার নাই আমার কাছে মাপ চাওয়ার, শুধু আমাকে অপমান করা ছেড়ে দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। সেই দিন হয়তো আর বেশি দূরে নয়, তুই একটু অপেক্ষা কর। এখন ক্লাসে চলো, ক্লাসে যাই। চল। আমি আর তানভীর ক্লাসে গেলাম। আমরা ক্লাসে ঢোকার 1 মিনিট পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসটা করাতে লাগলো, আমিও মন দিয়ে ক্লাসটা করলাম। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ নিয়ে বাহির আসার সময়, কিরে কই যাস? আজকে আর ক্লাস করব না, বাড়িতে কাজ আছে অনেক। যাওয়ার কি খুব দরকার নাকি? খুব। ওকে, তাহলে যা, দেখা হবে পরে। ওকে বাই। আমি ক্লাস না করে চলে আসলাম ঘরে। ব্যাগটা রেখে চাচার রিক্সা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালালাম, সকালেও কিছু খাই নাই, আবার দুপুরেও কিছু না খেয়ে রিক্সা চালালাম। যে টাকাগুলো ইনকাম করেছি আজকে, সেইগুলো দিয়ে কিছু খাবার আমি চাচা চাচিদের জন্য নিয়ে গেলাম, আর আমিও হালকা কিছু খেলাম। তবু পেটে খিদায় ছুঁচু করছে। আমি হাসপাতালে চাচার ক্যাবিনে যেতেই, কি রে, তুই এসেছিস? এই নেন খাবারগুলো খেয়ে নেন, আর মেডিসিন ঠিক মতো খাবেন। তুই থাকলে আমার অসুখ এমনিতেই ভালো হয়ে যাবে। তা বললে তো হবে না। আর চাচি এই নেন, কাল যদি চাচাকে বাড়ি নিয়ে যেতে পারি তাহলে টাকাগুলো লাগবে। এই বলে আমি চাচির হাতে কিছু টাকা দিলাম। আমার কাছে রাখার কি দরকার, তোর কাছেই থাক বরং। না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, তার চেয়ে ভালো আপনি রাখেন। চাচি আর কথা না বলে টাকাটা রেখে দিল। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনাদের দোয়া থাকলে আমার কোনো কষ্ট হবে না। আমাদের দোয়া তোর সাথে সারা জীবন আছে বাবা। তোকে দোয়া করি আল্লাহ যাতে তোকে অনেক বড় করে। আচ্ছা চাচা, আমি যাই, কাল আবার আসবো। ওকে, তুই যা এখন। সময় মতো মেডিসিনগুলো খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা। আমি আর না দাঁড়িয়ে বস্তিতে চলে গেলাম। ঘরে ঢুকে শার্টটা ধুয়ে দিলাম, সাথে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে লাগলাম। সকালে উঠে কলেজে গেলাম না, কারণ আজকে চাচার রিলিজ দিবে, তাই ওইখানে আমার থাকা আবশ্যক। তাই আমি কলেজে না গিয়ে হাসপাতালে গেলাম। সেখানে ডাক্তারের সাথে চাচার ব্যাপারে কথা বলে চাচাকে রিক্সায় বসিয়ে আমি বস্তিতে নিয়ে এলাম। তারপর চাচাকে ধরে ঘরে নিয়ে এলাম। চাচা যা লাগবে আমাকে বলবেন, আমি যাই রিক্সা নিয়ে। তুই আজকে রিক্সা চালাস না, তোকে রিক্সায় মানায় না। না মানালেও যে মানাতে হবে, কিছু করার নাই। কিন্তু বাবা, আপনি বেশি কথা বলেন, শরীর ভালো না তাই শুয়ে থাকেন,
আমি আমার কাজ করে আসছি। চাচা আর কোনো কথা বলে নাই। আমি চাচাকে দেখে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে কিছু খেয়ে নিলাম। খাবার পর আবার রিক্সা চালাতে লাগলাম। রিক্সা চালিয়ে আসলাম রাতে। এসে দেখি চাচার ঘরে তানভীর বসে আছে। ওকে দেখে আমি খুব অবাক হয়েছি। কিরে তুই এখানে? তুই আজকে কলেজে গেলি না, তাই ভাবলাম তোর কোনো বিপদ হলো না তো। তার উপর তোর আবার মোবাইল বন্ধ। তাই বলে তুই এই বস্তিতে আসবি? কেন, আসতে পারবো না নাকি? না না, সেটা না। কোথায় তোরা আর কোথায় আমরা? তুই কিন্তু এখন মার খাবি। ওকে সরি। তা তুই আমার বাসা চিনলি কেমনে? সকলকে বস্তির নাম জিজ্ঞেস করেছিলাম আর সবাই দেখিয়ে দিল। বস্তিতে এসে ওনার কাছে তোর নাম জিজ্ঞাসা করেছি, তখন উনি সব বলেছে। ওকে চল তোর ঘরে যাই। এক সেকেন্ড দাঁড়া। তারপর আমি চাচার হাতে কিছু টাকা দিয়ে দিলাম। এবার চল। তারপর আমি তানভীরকে নিয়ে গেলাম আমার ঘরে। জানি তোর আমার ঘরে থাকতে খুব কষ্ট হবে। কেন, আমার কাছে তো ভালোই লাগছে। থাক, আর বছর বলতে হবে না। হঠাৎ করে তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। কি রে তুই কাঁদছিস কেন? আর তোর কি হয়েছে? দোস্ত, তুই কষ্ট করে লেখাপড়া করিস তাই জানা ছিল, কিন্তু এত কষ্ট করে যে করিস তা আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, এইবার কান্না বন্ধ কর। তুই কিভাবে পড়াশোনা করিস, আবার রিক্সাও চালাস, আবার ওদের খেয়ালও রাখিস। কি করব, সবই কপাল। আমি তো এমন ছিলাম না, পরিস্থিতি আমাকে সেই রকম বানিয়েছে। এই নে, এখানে কিছু টাকা আছে, এগুলো তুই রাখ। ধুর পাগল, আগেও একবার দিয়েছিস, এখন দেয়া লাগবে না। তোকে রাখতে বলেছি তাই তুই রাখবি। এই কথা বলে তানভীর টাকাগুলো জোর করে ঢুকিয়ে দেয় আমার পকেটে। এটা কোনো কাজ করলি তুই? এটাই কাজ। আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই আবার আমার জন্য খাবার আনতে গেলি কেন? তুই আর আমি একসাথে আজ এক ঘরে এক বস্তিতে খাবো, তাই নিয়ে এসেছি। তুই একটা পাগল। বন্ধুত্বের পাগল। তারপর আমি আর তানভীর একসাথে খাবার খেলাম। দোস্ত, আমি যাই, নাহলে আমার দেরি হয়ে যাবে। ওকে, সাবধানে যাস। ওকে। তানভীর চলে গেল। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততা কেটে উঠতে উঠতে গভীর রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে দাঁড়ালাম না ইসরাতের ভয়, তাই ক্লাসে আমি আর তানভীর চলে আসলাম। মনে মনে যেই ভয়টা পেয়েছি ঠিক সেটাই হলো। ইসরাত আর তার ফ্রেন্ডরা আমাকে অপমান করার জন্য ক্লাসে চলে আসলো, আর আমাকে প্রত্যক্ষভাবে অপমান না করে পরোক্ষভাবে করতে লাগলো। এই, তোরা কি জানিস একটা কথা? আগে আমাদের ক্লাসে একটা ছোট লোক ছিল, আর এখন একজন রিস্কাওয়ালাও আছে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কিভাবে জানে যে আমি রিক্সা চালাই? না রে, জানতাম না। বলতো সেই ছেলেটাকে? কে আবার? ওই ছোট লোকটা এখন রিক্সা চালায়। আমাদের কলেজের মান সম্মান সব ডুবিয়েছে। এখন ওর সাথে কথা বলতে ভালো লাগবে না। রিক্সা চালানোর পর থেকে তো ছোট লোকটার গায়ে থেকে বাজে গন্ধ বের হচ্ছে। তুই ঠিক বলেছিস। দেখিস না একটা জামা কয়দিন পরে আসে। আরো কত কি যে দেখতে হবে আল্লাহই ভালো জানে। কলেজে একবার ছোট লোক ভর্তি হয়েছিল, এরপর চোরের রূপ নিয়েছিল, আর এখন আবার রিক্সাওয়ালার রূপ নিল। ঠিক বলেছিস, এদের এত অপমান করার পরও এদের শখ মেটে না। আমি ওদের কথা শুনে চুপচাপ রয়েছি। ওদের অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ দিয়ে পানি পড়ছে না। তবে তানভীর রেগে গিয়েছে অনেক। আমি তাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখলাম। ভাই, আমার মন চাইছে আমি ওদের হাতগুলো ভেঙে দিই। এত রাগ কেন তোর? বলছে আমাকে, তোকে তো আর বলছে না। ভাই, তোকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়, তাই তোর নামের বাজে কথাগুলো আমি একদম সহ্য করতে পারি না। তুই তো বলেছিস যে অপেক্ষা করতে, যে ওরা নাকি ওদের ভুল বুঝতে পারবে। তাহলে তুই রেগে যাচ্ছিস কেন? ওকে। আমি আর কথা বাড়ালাম না। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে আমি চলে আসলাম বস্তিতে। এসে চাচার সাথে খাবার খেয়ে আমি রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালাতে চালাতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম, আর সাথে সাথে আমি পড়ে যাই, আর রিক্সা কিছুটা ভেঙে যায়। রিক্সার ভাঙা অবস্থা দেখে আমার প্রাণটা কেঁদে উঠলো, কারণ আমার এত সামর্থ্য নেই যে রিক্সা মেরামত করব। আমার হাতে পায়ে কিছুটা ছিলে যায়। এমন সময় গাড়ি থেকে একজন লোক নেমে এলো, যাকে দেখে আমি খুব অবাক হয়ে যাই, কারণ তার সাথে আমার আত্মার সম্পর্ক। লোকটা হচ্ছে আমার মামা। মামা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো। তোর কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। তোর তো অনেক জায়গা কেটে গেছে, চল মেডিসিন কিনে দিই। না, আমার লাগবে না, আমি ঠিক আছি। আরে চল তো। তারপর মামা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেলেন, কিছু মেডিসিন কিনে দিল, আর আমার হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল। তোর সাথে আমাদের কিছু কথা ছিল। কিন্তু আমার কোনো কথা নেই তোমাদের সাথে। প্লিজ একবার আমাদের সাথে চল, প্লিজ। মামা এমনভাবে অনুরোধ করতে লাগলো যে আমি না গিয়ে আর পারলাম না। মামা আমাকে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে গেল।
যে বাড়িতে আগে আমি, আমার মা আর আমার বাবা থাকতাম, আজ সেই বাড়িতে মামার পরিবার থাকছে। মামা আজ হঠাৎ করে সেই বাড়িতে নিয়ে গেল। বাড়িটাকে দেখে চোখটা ভিজে উঠল, তবু মনকে শক্ত করে বাড়ির ভিতরে গেলাম। আমাকে দেখে নানি খুব খুশি হয়ে গেল। তিনি আমার জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি কিছুই বললাম না, কিন্তু মনের ভিতরে একটা খটকা রয়ে গেল। আজ হঠাৎ করে তারা কেন এইভাবে ভক্তি দেখাচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। তারা সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, যেখানে একজন বয়স্ক লোক শুয়েছিলেন। আমি ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নয়, বরং আমার নানা। বাবা দেখো, এমন এসেছি, এই পরিবারের বড় প্রদীপ জ্বলেছে। নানা আস্তে আস্তে আমার দিকে তাকালেন আর হাত দিয়ে আমাকে কি জানি ইশারা করতে লাগলো। আমি তার কাছে গিয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে নানান কথা বলল, সব কথা তার মুখে আটকে যাচ্ছে, তবুও অনেক কিছুই বলল। আমি পিজরোপোলের আসামির ন্যায় দাঁড়িয়ে আছি আর তাদের আচরণগুলো দেখতে লাগলাম। দেখলাম নানা আমাকে ধরে কেঁদে দিয়েছেন। তারপর তারা সবাই আমাকে নিয়ে একটা রুমে বসলো। দেখো এমন, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে তোর বাড়ি থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাদের মাফ করে দে। না না, এইভাবে বলবেন না। আমি এখন একজন রিক্সা চালক, তাই এসবের যোগ্য আমি না। আমরা জানি তুই আমাদের মাফ করতে পারিস নাই। জানিস তোকে কেন এখানে ডাকা হয়েছে? না, কেন? তোকে বের করে দেওয়ার কয়েকদিন পর বাবার পর 2বার স্ট্রোক করেন। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বাবা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতেন, তাই আমরা একটা কবিরাজ এনে দেখিয়েছিলাম। তিনি বলেছিল যে বাবার কঠিন ব্যায়ামও অসুখ হয়েছে, যখন তখন তিনি মারা যেতে পারেন। শুধু তাই নয়, তোর নানা প্রতি রাতে তোকে স্বপ্ন দেখতো। তাই তোর নানা বলেছে যে মরার আগে কোনো পাপ করে যেতে চান না, তাই তিনি তোর সব সম্পত্তির তোর নামে করিয়ে দিয়েছে। এখন আমি কি করব? আমি চাই তুই আমার সাথে থাক, আমরা আগের মতো একসাথে মিলেমিশে থাকবো। তা হয় না, আমার স্থান যে এখন বস্তিতে। আজ থেকে তুই এসবের মালিক, আর তুই চাইলে আমাদের বের করে দিতে পারিস। ছি ছি, আপনারা তো আমাকে লজ্জা দিচ্ছেন। তোকে দেখে এখন আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম। না না, সে কথা বলবেন না। আমি পারবো না আপনাদের সাথে থাকতে। কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, সারা শহর খুঁজেছিলাম তোকে আমি। মামা, আপনি যে রিক্সাটা ভেঙেছিলেন তার কি হবে? একজন গরিব চাচা রিক্সা ছিল ওইটা। ওকে, তাহলে আমি যাই এখন। সে কি? কোথায় যাবে এখন? বস্তিতে, সেটাই যে আমার ঠিকানা। তুই আমাদের সাথে থাকবি না? আমি আসবো সেই দিন, যেই দিন আমি বিয়ে করে ঘরে বউ তুলবো। দাঁড়া, তোকে একটা জিনিস দিব। কি? এই নে ক্রেডিট কার্ড, যখন টাকা লাগে তুলে নিবি। না না, টাকা আমার দরকার নেই। এগুলো সব তোর টাকা, আমার না, তাই তোকে নিতে বলেছি। কিন্তু মামা। আর কোনো কিন্তু না, তুই এখন চুপচাপ কার্ডটা নে। আমি আর কথা না বলে কার্ডটা নিলাম। আজ আমার অনেক খুশি লাগলো যে আমি আবারও আমার পরিবারকে ফিরে পেয়েছি। যেখানে আমার রিক্সা ছিল, আমি সেইখান থেকে কোনো মতে রিক্সাটা ঠেলতে ঠেলতে মেরামত করতে দিলাম। রিক্সা ঠেলার সময় ইসরাত আমাকে দেখে ফেলেছে আর আমাকে ফলো করতে লাগলো। ইসরাত আমাকে যে ফলো করছে সেটা আমি টের পেলাম না। দেখি এই ছোট লোকটা কি কি করে আজকে। ওর পরিবার কই কই থাকে সব জানবো, আর কলেজে অপমান করতে পারবো। ইসরাত আমাকে ফলো করতে লাগলো। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম। বস্তির পাশে ছিল মায়ের কবর। একটা পুকুর থেকে উজু করে এসে মায়ের কবরটা জিয়ারত করলাম। ছোট লোকটা কার কবর জিয়ারত করছে? কে মারা গেল তার? জিয়ারত শেষে মায়ের কবরের সামনে বসলাম। কি হলো, ও আবার এখানে বসলো কেন? আমি মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আর মায়ের কথা মনে পড়তেই অঝরে কাঁদতে লাগলাম। এ কি, ছোট লোকটা আবার কাঁদছে কেন? এখানে কাদার কি আছে, দেখি পরে কি করে। আমি মায়ের কবরের সামনে বলতে লাগলাম, মাগো কেমন আছো? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। জানো মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজ আমি আমার পরিবারকে আবারও ফিরে পেয়েছি। থাক, সেই কথা না হয় আজকে বলবো না। মাগো, তুমি আমাকে দোয়া করো, আমি যাতে অনেক বড় হতে পারি। মা, তুমি আমাকে দোয়া করো, আমি যাতে কলেজের সকলের কাছে প্রমাণ করতে পারি যে আমি চোর নই। মাগো, আজ একটু আমাকে কাছে আসবে? তোমাকে আজ অনেক দিন হলো দেখি না, তোমার আদর পাই না আজকে অনেক দিন। প্লিজ মা, আজকে একটু আমাকে আদর করবে? আমার বুকটা যে ফেটে যাচ্ছে,
আমি যে আর মানুষের অপমান অবহেলা সহ্য করতে পারছি না। অনেকে আমার জন্য তোমাদের গালাগালি করে। মা, এর জন্য আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। এইগুলো বলছি আর চিৎকার করে কান্না করতে লাগলাম। এইদিকে ইসরাতের চোখ আর শুকনো রইল না, স্রোতের মতো বের হতে লাগলো তার চোখের পানি। আজ ইসরাত নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এইদিকে আমি কবরের সামনে থেকে উঠে বস্তির দিকে ঢুকতেই চাচার সাথে দেখা। কি রে, তোর কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোর হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? কি রে, বলবি তো কিছু? আসলে চাচা হয়েছে কি, আজকে রিক্সাটা একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমার এই অবস্থা। তোর কিছু হয়নি তো বাবা? না না, আমার আর কিছুই হয় নাই। রিক্সা এখন কোথায়? গ্যারেজে দিয়ে আসছি। ওকে, তুই ঘরে গিয়ে খাবার খা, আমি একটু গ্যারেজ গিয়ে দেখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।